নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। শেষ পর্যন্ত মুক্ত পুল্য রাজ্য সরকারের আরো বেশি বেইজ্জত হতো তারা সুপ্রিম কোর্টে, তাই ভুল বুঝতে পেরে রাতারাতি সুপ্রিম কোর্টে আবেদন জানানো রাজ্য সরকার যে আরো 3 মাসের সময় দিতে হবে। এটা তো আগে করলেই হতো। 2024 সালে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 2010 সালের পর রাজ্য সরকার যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করেছে সেগুলো অবৈধ, কারণ কোনো নিয়ম কানুন মানা হয়নি। 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, ক্যাটেগরি এ ক্যাটেগরি বি মিলিয়ে। তার মধ্যে সিংহভাগ ছিল মুসলিম সম্প্রদায় ভুক্ত। সেটা নিয়ে আপত্তি, মামলা, এবং হাইকোর্ট যে রায় দেয় সেই রায়ে বলা হয়েছিল সমস্ত রকম নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কার্যত নিজের মেজাজ মর্জি মাফিক রাজ্য সরকার মুসলিম সম্প্রদায়ের বহু অংশকে এই ওবিসি তালিকাভুক্ত করেছিল। তারপর মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন যে উনি 10 লক্ষ চাকরি রেডি করে আছেন, আদালতে ওবিসি নিয়ে মামলা চলছে, তাই নিয়োগ হবে না। আমাদের এই রাজ্য সরকারের ট্রেন্ড দেখবেন, হাইকোর্টে কোনো রায় পছন্দ না হলে সঙ্গে সঙ্গে তারা সুপ্রিম কোর্টে যায়, 72 ঘন্টার মধ্যে যায়। সব থেকে কস্টলি লয়ারকে নিয়োগ করা হয়, অধিকাংশ ক্ষেত্রে সুরাহা মেলে না, কিন্তু আইনজীবীদের পিছনে করদাতাদের কোটি কোটি টাকা তারা খরচ করে। এবার কপিল সিব্বল মাননীয় বিচারপতি গাভাইয়ের বেঞ্চে গিয়ে বললেন যে ধর্মাবতার, আমরা আবার নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করব, অনগ্রসর শ্রেণী কমিশন রাজি হয়েছে, যাতে কোনো রকম ডিসক্রিপেন্সিস না থাকে সেটা আমরা লক্ষ্য করব। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন ঠিক আছে আপনারা করুন, জুলাই মাসে শুনবো। তারপর যে তালিকা হবে সেই তালিকা যদি নির্ভুল হয় তাহলে কোনো কথা নেই, যদি নির্ভুল না হয় বা কেউ যদি মনে করেন যে এখানেও গলদ আছে আবার মামলা করতে পারেন তারা। তারপর আবার শুনানি হবে, সেটা না হলে এটা নিতান্ত একাডেমিক এক্সারসাইজে পর্যবসিত হবে। তাহলে আপনি গেছিলেন কেন সুপ্রিম কোর্টে? রাজ্য সরকারের আইনি উপদেষ্টারা কি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের রায়টাকে খুঁটিয়ে পড়েনি? চ্যালেঞ্জ করলেন। তারপরে যখন বুঝলেন যে সুপ্রিম কোর্ট থেকে সুরাহা মিলবে না, তখন পশ্চাদপসরণ করলেন। 3 মাস বাদে গিয়ে আবার হয়তো রাজ্য সরকারের আইনজীবী বলবেন আরো 3 মাস সময় লাগবে। অর্থাৎ যে কাজটা আপনি 2024-এর জুন মাস থেকে শুরু করতে পারতেন সেই কাজটা আপনি করছেন 9 মাস বাদে। তার মধ্যে সুপ্রিম কোর্টে একাধিকবার হিয়ারিং হয়েছে, আমাদের করের টাকায় নামি দামি আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী কি বলে বেড়াচ্ছেন 10 লক্ষ চাকরি রেডি করা আছে, আদালতে মামলা চলছে, সেই জন্য নাকি তিনি চাকরিগুলো দিতে পারছেন না। দেখুন, রাজ্য সরকার পার্মানেন্ট এমপ্লয়মেন্ট কটা জেনারেট করেছে বলুন তো বিগত তৃণমূলের জমানায়? এখন যেগুলো হয় সব কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, চাকরির নিরাপত্তা নেই। বেসরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অনেকেই আশায় বাঁচে চাষা বলে না, রাজ্য সরকারের চাকরিগুলো পাকা হবে, সেইগুলো বালি। অর্থাৎ 10 লক্ষ লোকের চাকরি রাজ্য সরকার নাকি দেবে, সেই দেওয়ার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, নুন আনতে পান্তা পুরোনো অবস্থা রাজ্য সরকারের, তারা কি এই বিপুল ব্যয়ভার বহন করতে পারবে? সম্ভব নয়, সম্ভব নয়। কারণ কর আদায়, রাজ্যের নিজস্ব রাজস্ব সংগ্রহ কতটা, জিএসটি, পেট্রোল ডিজেলের উপরে ওই কর, গ্র্যান্টি নেট, আর কেন্দ্রীয় করের ভাগ,
যে রাজ্যে শিল্প নেই সেই রাজ্যে কর আদায় হয় না, তাই আমাকে ধার করতে হবে, ধার করে 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 সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে হবে। এখন বিপুল সামাজিক কর্মসূচি রাজ্য সরকার চালাচ্ছে। আমি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে নই, আমার একটাই বক্তব্য যে আমার পক্ষে সম্ভব কি এই ধরনের প্রকল্প চালিয়ে যাওয়া? আমি কতদিন আর ঋণ করে করে এই ধরনের প্রকল্প চালাবো? যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় কত টাকার দেনা। কিছুদিন আগে আমি একটা জায়গায় পড়ছিলাম যে পশ্চিমবঙ্গে যে শিশু জন্মায় তার মাথায় নাকি 58,000 টাকার দেনা নিয়ে জন্মায়, তাও কয়েক মাস আগের পরিসংখ্যান। এখন কি সেটা আমি জানি না। এই সামাজিক কর্মসূচি চালানো, নগদ ট্রান্সফার করা, এটা আমি শুধু তৃণমূল কংগ্রেসকে এই দোষে দুষ্ট করব না, কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে সবকটা রাজনৈতিক দল এই পথে গেছে। প্রধানমন্ত্রীকে রেউরি কালচার বলেছিলেন ঠিকই, কিন্তু তারপর তার দলের লোকজনই এই কালচারটাকে ভালো রকম ভাবে উৎসাহিত করছে। সুতরাং সবাই এক ঘাটে নৌকা বেঁধেছেন। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম আর্থিক ক্ষমতা, সেই রকম ভাবে তারা হয়তো এই কর্মসূচিগুলো চালায়। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু মামলা চলছে, মামলা করে দিয়েছে এই ওবিসি সংরক্ষণ নিয়ে, তাই আমরা করতে পারছি না। আমার বক্তব্য, রাজ্য সরকারের আইনি উপদেষ্টারা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেই রায়টা খুঁটিয়ে কি পড়েছিলেন? যদি খুঁটিয়ে পড়তেন তাহলে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তেন না। নতুন করে 9 মাস আগেই অনগ্রসর শ্রেণী কমিশনকে সামনে রেখে সার্ভে করে ঠিকভাবে একটা কমিটি তৈরি করে আপনারা এই কাজটা করতেন। তাতে এই সোশ্যাল জাস্টিস, এই সমস্ত বিষয়ে যারা কাজ করেন, যারা সমাজের শ্রেণীবিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে কাজ করেন, সেই ধরনের মানুষদের এই কমিটিতে রাখা উচিত। সরকারি কর্তারা থাকতে পারেন এক্স অফিসিও হিসাবে। তা সেই ধরনের কমিটি কি রাজ্য সরকার তৈরি করবে? সদিচ্ছা নিয়ে প্রশ্ন জাগে। কারণ রাজ্য সরকার যে বিভিন্ন কমিটি তৈরি করেছে, সেই কমিটিতে একান্ত অনুগত আস্থাভাজন লোকদের রাখা হয়েছে, যাদের ক্রেডেনশিয়াল অনেক ক্ষেত্রেই আনব্লেমিশড নয়। তারা অত্যন্ত অনুপ্রাণিত এবং গৃহপালিত লোকজন যদি এই ধরনের গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হন, তারা কিন্তু অনেক সময় বাস্তবটাকে এড়িয়ে গিয়ে 14 তলার মন রক্ষা করতে যা করার সেই রকমই করেন, সেরকমই সুপারিশ করেন। তখন আবার কেঁচো করতে কেউটে বেরিয়ে যায়, সবকিছু কেঁচে গন্ডুস করতে হয়। আমাদের আশঙ্কা, রাজ্য সরকার বলেছেন আবার নতুন করে সবকিছু করব। তা নতুন কিছু সবকিছু করার জন্য যে প্যারামিটার, যে ইয়ারস্টিক গুলো প্রয়োজন, সেই ইয়ারস্টিক বা সেই প্যারামিটার রাজ্য সরকার সঠিকভাবে নিরূপণ করতে পারবে তো? আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই। শুধু শুধু সময় নষ্ট করলো রাজ্য সরকার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে কাজটা 9 মাস আগে করতে পারতো, সেই কাজটা তারা 9 মাস বাদে শুরু করবে। আসলে রাজ্য সরকার বুঝে গেছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকেই সম্ভবত বহাল রাখত। কারণ আমি যে সমস্ত আইনজীবীদের সাথে কথা বলেছি, লিগাল লুমিনারিস, তারা বলেছিলেন যে তারা পড়েছেন রায়টা, আমি কিন্তু পড়িনি। রাজাশেখর মান্থার রায়টা আমি পড়িনি। যারা পড়েছেন তাদের মুখ থেকে আমি শুনেছি যে অত্যন্ত যুক্তিসঙ্গত রায়, কোনো ফাঁক ফোকর নেই। সুপ্রিম কোর্ট ওটাকেই আপহোল্ড করবে। তো এটা বুঝতে এতদিন সময় লাগলো, এখন আবার সময় কিনছেন। আমি নিশ্চিত 3 মাস বাদে জুলাই মাসে যখন আবার সুপ্রিম কোর্টে এটার বিষয়টা উঠবে, রাজ্য সরকারের আইনজীবী গিয়ে বলবেন আমাদের আরো সময় লাগবে। কিন্তু সুপ্রিম কোর্ট আমার মনে হয় এই সময়টা তাদেরকে গ্র্যান্ট করবে।
ধর্মের ভিত্তিতে এই সমস্ত সংরক্ষণ হয়? জানেন INDIA জোটের বড় মাতব্বর কংগ্রেস কি করেছে? কর্ণাটকে 1 কোটি টাকার মতো যে সমস্ত ঠিকাদারির বরাত, সেই কাজে 4% মুসলমানদের জন্য সংরক্ষিত। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়? এত মাত্রায় তোষণ এই INDIA জোটের দলগুলো করছে, এতে কিন্তু একটা কাউন্টার ব্যাকল্যাশ হবে। সেই ব্যাকল্যাশ রোখার মতো সামর্থ্য কি আছে? এটা কিন্তু খুব ভাবার প্রশ্ন। আমাদের বাংলায় একজন আয়াতুল্লাহ আছেন, তিনি বাণী দেন, জ্ঞান দেন। এই যে অবৈধ সংরক্ষণ ওবিসির, এর সুযোগ নিয়ে ব্যাকডোরে অনেক চাকরি দিয়েছেন তিনি, কিন্তু এখন সেটা দিতে পারছেন না বলেই যত রাগ, যত ক্ষোভ আদালতের রায়ের উপর। তাই চ্যালেঞ্জ করতে গেছিলেন, কিন্তু দেখলেন যে সুবিধা হবে না, তখন বললেন আবার 3 মাসের মধ্যে সর্বাঙ্গ সুন্দর তালিকা প্রকাশ করবে, একবারে প্রথম থেকে শুরু করবেন। ঠিক আছে, করুন, আমরাও দেখব যে নির্ভুল একটা তালিকা তৈরি করুন আপনারা, যাতে কেউ আর সেটাকে চ্যালেঞ্জ করতে না পারে। এটাই তো রাজ্য সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যে নির্ভুল একটা তালিকা তৈরি করা। দুর্ভাগ্যের বিষয় সেটা তারা পারেনি, তার জন্যই খেসারত দিতে হচ্ছে বহু মানুষকে। সার্টিফিকেট গুলো বাতিল হয়েছে, স্কুল কলেজে ভর্তিতে সমস্যা হচ্ছে, চাকরিতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু ঝুলেই রইলেন রাজ্য সরকারের অদূরদর্শিতার কারণে। এটা বলতেই হবে, এটা না বললে সত্যের অপলাপ হবে। আর অন্য বিষয় বলি, দেখুন এই আওরঙ্গজেবকে নিয়ে এখন রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। রাজনীতির উনুনে সবাই রুটি সেঁকছেন। আওরঙ্গজেবকে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওরঙ্গজেব খলনায়ক ছিলেন, হিন্দু বিরোধী ছিলেন, বহু হিন্দু মন্দির তিনি ধ্বংস করেছেন, এবং সাম্বাজিকে যে অত্যাচার করে খুন করেছিলেন তিনি, ওই ছাবা সিনেমায় সেটা দেখানো হয়েছে। তারপরে কিন্তু এরা জনমনে আন্দোলিত হয়েছে। তারপরে সমাজবাদী পার্টির ওই বিধায়কের মন্তব্য আগুনে ঘৃতাহুতি দিয়েছে, এবং নাগপুরে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে সেগুলো কিন্তু তারই ফসল। এবং দেবেন্দ্র ফডনবিস বলছেন যে তিনি চান যে সম্ভাজিনগর, আগে যেটা ঔরঙ্গাবাদ ছিল, সেখানে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নিয়ে যাওয়া হোক। বিশ্ব হিন্দু পরিষদ না বজরং দল কোন একটা সংগঠন ঘোষণা করেছে যে আওরঙ্গজেবের সমাধি ধ্বংস করবে, 21 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এন্টায়ার হিন্দু ইকোসিস্টেম এই বিষয়টাকে সামনে এনেছেন। প্রথম কথা দেখুন, আওরঙ্গজেব যে একজন হিন্দু বিরোধী শাসক ছিলেন, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? বহু হিন্দু মন্দির তিনি ধ্বংস করেছিলেন, নিজের বাবাকে বন্দী করেছিলেন, ভাইদের খুন করেছিলেন, এমন কোনো অপকর্ম নেই তিনি করেননি। এখন কিছু ইতিহাসবিদ বলছেন যে তিনি ফেজ টুপি সেলাই করতেন, নিজের হাতে কোরআন লিখে যা বিক্রি করতেন সেই টাকায় তিনি নিজের গ্রাসাচ্ছাদন করতেন, অত্যন্ত কি বলবো অনাড়ম্বর জীবনযাপন করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা আওরঙ্গজেবের চরিত্রের একটা ছোট অংশ। বড় অংশটা হচ্ছে তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন, হিন্দু বিদ্বেষী ছিলেন। তাকে গ্লোরিফাই করার কোনো মানে হয় না। যারা গ্লোরিফাই করছেন তারা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে করছেন। এখন সবকিছু নতুন করে লিখতে হবে, ওই পুরনো ভাষ্য আর নতুন ভারত গ্রহণ করবে না। এই কথাটা কিন্তু আমার মনে হয় দ্বর্থহীনভাবে বলা প্রয়োজন, কারণ ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন নিজেদের এক্সার্ট করছে। দাসত্ব থেকে মুক্ত হতে হবে, তো মানসিকতা থেকে মুক্ত হবে। এই যে কুম্ভ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন সংসদে, তো ঐতিহাসিক মুহূর্ত। রাম মন্দির হলো, মহাকুম্ভ হলো, 60 কোটি মানুষ স্নান করলেন, এ তো মাইল ফলক হয়ে গেল। তো হিন্দু জাগরণ,
নেতাজির দিল্লি চলো, গান্ধীজির ডান্ডি মার্চ, ভগৎ সিং এর আত্মবলিদান, সিপাহী বিদ্রোহ, এর সঙ্গে তুলনা করা যায়। এটা একটা কি বলবো আর কি, ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক ইতিহাসের একটা ক্রান্তিকাল, যেখানে এই ঘটনাটা ঘটেছে। হিন্দু জাগরণ হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। যারা এটাকে মানতে পারছেন না তারা ছিদ্রান্বেষণ করছেন। এটা হচ্ছে আমার বক্তব্য। পরিশেষে একটা কথা বলি, জানেন, এই 24-25 মার্চ ব্যাংক কর্মীদের বিভিন্ন সংগঠন, অফিসারদের সংগঠন, তারা দুদিন ব্যাপী ধর্মঘট ডেকেছেন। তাতে বেসরকারি ব্যাংকও সামিল হবে। আমার বক্তব্য, দেখুন, ওই ব্যাংক কর্মী অফিসারদের দাবি দেওয়া অত্যন্ত সঙ্গত। একজন সরকারি ব্যাংকের কর্মচারী 2000 গ্রাহককে পরিষেবা দেন, নিয়োগ বন্ধ হলেও নাম কাওয়াস্তে হচ্ছে, প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু 22-23 শনি রবি ব্যাংক বন্ধ, 24-25 সোমমঙ্গল, মানে 4 দিন ধরে যদি ব্যাংক বন্ধ হয়, সাধারণ মানুষের অসুবিধা হবে এবং ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংকের কর্মচারী অফিসারদের দাবিগুলো খুব সঙ্গত, ন্যায়সঙ্গত, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু টানা 2 দিন যদি এভাবে ব্যাংক বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দাবি আদায়ের একটা বিকল্প পন্থা বার করুন, তাহলে দেখবেন সাধারণ মানুষের সমর্থন আরো বেশি করে পাবেন আপনারা। এই রুটিন ধর্মঘট, এগুলো রুটিন ধর্মঘট, একটা শিল্প ধর্মঘট, একটা ব্যাংক ধর্মঘট প্রতি বছর হয়। এর থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন, তাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাবেন আপনাদের দাবি দেওয়ার পক্ষে। আর আজকের আনন্দের খবর কি, 286 দিন পরে সুনিতা উইলিয়াম পৃথিবীর মাটি স্পর্শ করলেন। তার সঙ্গী ছিলেন, ডলফিনরা স্বাগত জানালো। ভোরবেলা 4:22 তারা এসেছেন। প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন, গুজরাটের মেয়ে। সারা বিশ্বের মানুষের পাশাপাশি 140 কোটি ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। আমরা চাই সুনিতা খুব তাড়াতাড়ি ভারতবর্ষ সফল করুন।